আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যালো। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং প্রত্যেকটা ফাল্গুন এপিসোড দেখেছেন। ইফ ইউ আর নিউ অ্যান্ড মাই চ্যানেল, ওয়েলকাম। আই হোপ আজকের এপিসোডটা দেখার পরে ইউ উইল জাস্ট প্রেস দিস সাবস্ক্রাইব বাটন ওভার দেয়ার। অ্যান্ড আপনি যদি মিস্ট্রি অ্যান্ড ট্রু ক্রাইম সম্পর্কে শুনতে পছন্দ করেন অ্যান্ড অলসো আপনি যদি মেকআপ পছন্দ করেন, দিস ইজ দ্য রিয়েলি রাইট চ্যানেল ফর ইউ। অ্যান্ড যারা আমার পুরনো সাবস্ক্রাইবাররা আছেন, থ্যাংক ইউ ভেরি মাচ আবার শোনার জন্য। আমি লাস্ট ভিডিওতে কয়েকটা আপডেট দিয়ে দিয়েছিলাম যে এখন থেকে আমাকে স্টোরির রিকোয়েস্টগুলো কাইন্ডলি কমেন্টে দিবেন না, বিকজ কমেন্টে সব কিছু হ্যাপাজার্ড হয়ে যায়, প্লাস ইমেলে যেহেতু বিজনেস কোলাবোরেশনের মেইলগুলো আসা শুরু করেছে, সো ওই দিক দিয়েও একটু ঝামেলা হয়ে যায়। এই জন্য আমি আমার ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, জাস্ট প্রেস অন দ্যাট লিঙ্ক অ্যান্ড রাইট ইউর নেম অ্যান্ড রাইট দ্য স্টোরি সাজেশন। আর আরেকটা জিনিস আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আই থট যে এমন একটা ভিডিও কি করা যায়, লাইক আপনারা কিছু কোয়েশ্চেন করলেন কমেন্টে অ্যান্ড দেন আমি ওই প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার দিয়ে একটা ভিডিও করব। কারণ প্রতিদিন সেম জিনিস ট্রু ক্রাইম শুনতে শুনতে আপনারা যদি বিরক্ত হয়ে যান, তাহলে আর কি সাজেশনটা আমি করলাম যে এরকম কি হয়, এটা করলে কীরকম হয়। আর যারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে আপু মেকআপ অ্যান্ড স্টোরি দুটো একসাথে কেন বলছো না, আমি অ্যাকচুয়ালি ওইটাও বলবো আপু, বিকজ এখন হচ্ছে কি এই টানা 6 দিন টু 7 দিন ভিডিও দিয়েছি, তো সো প্রত্যেক দিন যদি আমি মেকআপ আর স্টোরি বলি একসাথে, তখন ওটা এডিট করতে আমার অনেক সময় লেগে যায়। এই জন্য আমি জাস্ট স্টোরিটা এখানে বলছি। আমি একটা মেকআপের ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, জাস্ট ওইটা ক্লিক করলেই আপনারা সরাসরি আমার মেকআপ করা বা আজকে আমি যে লুকটা করেছি এটা কিভাবে করতে পারেন এই জিনিসটা পেয়ে যাবেন। ওকে, সো আর কথাবার্তা না বলে আমরা সরাসরি আমাদের স্টোরিতে চলে যাই। আমরা যে কেসটা নিয়ে কথা বলবো, এখানে কোনো মার্ডার রিলেটেড কিছু নাই, অর এখানে খুব গ্রুসাম কোনো ডিটেলস নাই, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয়েছে যে ইটস অল সেম। কারণ যে পরিমাণের একটা মানুষকে মেন্টাল টর্চার করা যায় অ্যান্ড একটা মানুষকে মার্ডার করা, ইটস কাইন্ড অফ সেম। যখন মানুষ দেখা যায় যে মেন্টাল টর্চারটা না নিতে পেরে সুসাইড করে, সো ইটস অলমোস্ট সেম। তুমি তার উপর ফিজিক্যালি হার্ম করছো অর তুমি তাকে মেন্টালি অ্যাবিউজ করছো। যখন কেউ অ্যাবিউজড হয়, তখন সে নিজে একজন অ্যাবিউজার হতে খুব একটা বেশি সময় লাগে না। যে ফ্যামিলিটার কথা বলছি সেটার নাম হচ্ছে টার্পিন ফ্যামিলি। ডেভিড অ্যান্ড লুইস টার্পিন, এই দুজনের বিয়ে হয় অলমোস্ট যখন ডেভিডের বয়স 25 এবং লুইসের বয়স তখন মনে হয় 16 অর সামথিং লাইক দিস। ডেভিড টার্পিন 17 অক্টোবর 1961 সালে তার জন্ম, অ্যান্ড সে খুব স্মার্ট একজন কিড। কিছু স্মার্ট কিড থাকে না, লাইক একটা গ্রুপের মধ্যে যাকে সবসময় পয়েন্ট আউট করা যায় বিকজ অফ হিজ অ্যাপিয়ারেন্স, অনেক লম্বা চড়া ছিল অ্যান্ড তার গঠন সব কিছুতেই, সে পড়াশোনায় ভালো ছিল, সো সব কিছুতেই সে একটু মানে সবার চোখে পড়ার মতো একজন ফিগার ছিলেন। অপরদিকে লুইস টার্পিন, মানে টার্পিন তো পরে বিয়ের পরে হয়েছে, বাট লুইস আর কি, সে একটু কাইন্ড অফ বুলির শিকার হইতো স্কুলে। কেউ তাকে তেমন একটা পছন্দ করতো না, যদি আমি এভাবে মানে ফেলি জিনিসটা। বাচ্চারা অনেক মিন, আল্লাহ, লাইক সে প্রচুর বুলির শিকার হইতো অ্যান্ড সে দেখা যাইতো যে তার ফ্রেন্ডস কম অ্যান্ড তার ব্যবহারও একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট এটা আমি বলতেছি, বাট আমি আগে স্কুলের প্রেক্ষাপটটা বলি। তার ব্যবহারটা একটু ডিফারেন্ট ছিল, সে সহজে সবার সাথে মিশতে পারতো না অ্যান্ড কিছু স্কুলে দেখা যায় না যে কিছু বাচ্চা থাকে একদম চুপচাপ, একঘুয়ে এক কিনারে বসে থাকে, এই টাইপের একজন ছিল। এখন লুইসের আরও 2 বোন এবং 1 ভাই ছিল, হ্যাঁ, কিন্তু তাদের চাইল্ডহুডটা একটু ট্রমাটাইজ ছিল। ছেলেটার ক্ষেত্রে কি হয়েছে আমি এটা শিওর না, বাট তারা যে 2 বোন ছিল তাদেরকে অনেক সাফার করতে হয়েছে একদম ছোটোবেলা থেকে। লুইসের ফাদার একজন চার্চে কিছু প্রিস্ট থাকে না, অনেক রিলিজিয়াস কিছু মানুষ থাকে না, তার বাবা এরকম একটা রিলিজিয়াস একটা মানুষ। আরেকদিকে দেখা যেত যে লুইসের মা, উনি একটু সবসময় আর কি একটু সিক থাকতেন, প্লাস মানে একটু খিটখিটা থাকতেন। বাচ্চাদের ওইভাবে যত্ন করা তো দূরের কথা, সে তার বাচ্চাদেরকে লিটারেলি বিক্রি করতো অ্যান্ড সে তার বাচ্চাদেরকে অ্যাকচুয়ালি তার গ্র্যান্ডফাদারের কাছে সেল করতো। সো 2 বোনের ছোটোবেলাটা একটু পিকচারাইজ করেন যে ইট ওয়াজ ট্রমাটাইজিং। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ট্রমাটাইজিং ছিল।
কিন্তু বাচ্চাগুলো এত ছোট বয়স থেকে এই জিনিসটাকে ফেস করে আসছে যে তাদের কাছে মনে হয়তো এটাই নর্মাল। হ্যাঁ, এই জন্য ওই যে লুইজের কথা বললাম না, যে সে স্কুলে তার বিহেভিয়ারগুলো একটু ডিফারেন্ট থাকতো। যেমন হচ্ছে দেখা যাইতো যে মানে তাকে দেখলে মনে হতো যে সে অনেক দিন ধরে গোসল করতেছে না, তার সাথে বাজে স্মেল থাকতো। ইটস লাইক যে সে যখন ছোট তখন সে মানে তার তার অ্যাটিটিউড, তার অ্যাপিয়ারেন্সই ডিফারেন্ট থাকতো। বাচ্চারা এই জন্য অ্যাকচুয়ালি তার সাথে মিশতে চাইতো না। যখন লুইজের বয়স মাত্র 16 তখন তারা মানে সে যখন স্কুলে পড়াশোনা করতেছে, ওয়েস্ট ভার্জিনিয়াতে থাকতো তখন তার সাথে ডেভিড টার্পিনের পরিচয় হয়। অ্যান্ড দেন তারা কিছুদিন ডেট করে অ্যান্ড পরবর্তীতে তারা ডিসাইড করে যে তারা বিয়ে করবে। কিন্তু তাদের বয়স খুবই কম ছিল। লাইক লুইজের বয়স ছিল মাত্র 16 বছর, আর ডেভিড টার্পিনের বয়স ছিল 26 or 23 বছর। কিন্তু ডেভিড টার্পিন, আমি প্রথমেই বললাম, সে খুব স্মার্ট একটা বাচ্চা ছিল। লাইক এডুকেশনে বলেন ওর যে কোনো জায়গায় সে খুব স্মার্ট একটা বাচ্চা ছিল। সো সে কোনোভাবে একটা স্কলারশিপ, কোনোভাবে কেন বলতেছি, অফকোর্স তার ট্যালেন্টের জন্যই, সে একটা স্কলারশিপ পায় একটা স্কুল থেকে। সে ইঞ্জিনিয়ারিংয়ের উপর পড়াশোনা করে অ্যান্ড পরবর্তীতে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে একটা কোম্পানিতে জব করে। অ্যান্ড তার স্যালারি ভালোই ছিল, লাইক 6 ফিগারের স্যালারি ছিল তার। সো ইটস লাইক যে মানে লুইজের কাছে মনে হয়েছে যে সে তার একটা পারফেক্ট লাইফ লিড করতেছে। কারণ হচ্ছে লুইস কখনো কারো অ্যাটেনশন পাইতো না, যেখানে ওয়ান অফ দ্য ফেমাস কিড বলতে পারেন ডেভিড, ওয়ান অফ দ্য ফেমাস কিড। সো এরকম একটা ফেমাস কিড তাকে পছন্দ করছে অ্যান্ড দেন তাকে বিয়ে করছে। এটা নিয়ে অনেক কাহিনী আছে, তাদের ফ্যামিলিতে রাজি হয় নাই, লাইক ডেভিডের ফ্যামিলিতে রাজি হয় নাই, ব্লা ব্লা ব্লা। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা দুজন অনেক হ্যাপিলি থাকতো। লুইজের যে আর দুজন যে সিবলিংস ছিল তারা বলতো যে লুইজ তার বেস্ট লাইফ লিড করতেছে, বিকজ মাঝে মাঝে দেখা যায় তো তারা ডিজনিল্যান্ডে যাচ্ছে, দেন বিভিন্ন এক্সপেন্সিভ ট্রিপে যাচ্ছে। সো তাদের কাছে মনে হইতো যে লুইজ একটা লাইক আইডিয়াল লাইফ যাকে বলে। অ্যান্ড অফকোর্স সে তার ছোটোবেলায় এই ধরনের কিছুই পায় নাই। সো আইডিয়াল পরের কথা, সে তার বেস্ট লাইফ লিড করছে, বিকজ এদিকে দেখা যায় তো যে তার হাজব্যান্ডের সাথে তার খুব বনিবনা ভালো। সো এভরিথিং ওয়াজ গুড ফর দ্যাম। 1988 সালে তার প্রথম বাচ্চা হয়, যার নাম হচ্ছে জেনিফার। অ্যান্ড জেনিফার হওয়ার পরেও ইটস লাইক যে যখন তার বোনরা তার সাথে কথা বলতো, তখন তারাও পিকচারাইজ করতো যে ফ্যামিলিটা অনেক সুন্দর, লাইক গুছানো। অ্যান্ড জেনিফারকে নিয়ে তাদের তাদের মানে ফেসবুকে পোস্ট দেখলেও তারা ভাবতো যে হ্যাঁ, এটা একটা আইডিয়াল ফ্যামিলি, একটা ছোটোখাটো একটা আইডিয়াল ফ্যামিলি। অ্যান্ড তখন ডেভিডের টাকা পয়সার অভাব নেই, হ্যাঁ, তারা অনেক সুন্দর একটা বাসা নিয়ে তখন থাকতো। প্লাস তারা টেক্সাসে মুভ করে। অ্যান্ড দেন মানে যখন তখন দেখা যাইতো যে লুইস তার ফ্যামিলির জন্য, মানে বোন মা এদের জন্য ফ্রি টিকিটের অ্যারেঞ্জ করতেছে। অ্যান্ড দেন তারা টেক্সাসে আসতেছে, তার মেয়ের কাছে আসতেছে। দেন তার মেয়ে তাদেরকে সব এক্সপেন্সিভ জায়গাগুলোতে খাওয়াচ্ছে, ঘুরাচ্ছে। মানে ইটস লাইক যে সে একদম তার ফুল লাইফ লিড করতেছিল। হ্যাঁ, তো লুইজের বোন এসে আর কি ভিজিট করতো তাকে টেক্সাসে। তখন সে একবার বলে যে ডেভিড অনেক রিজার্ভ একজন লোক ছিল, লাইক সবার সাথে সহজে কথা বলতো না। অ্যান্ড তারা সবাই ধরেন গল্প করতেছে অ্যান্ড ডেভিড দেখা যাচ্ছে যে কাজ থেকে বাসায় আসতেছে। অ্যান্ড এসে নর্মালি কী হয় যে সবার সাথে জয়েন করে অ্যান্ড দেন কথা বলে এটসেট্রা এটসেট্রা। বাট সে দেখা যেত যে এক কোনায় বসে আছে অ্যান্ড দেন সবাইকে অবজার্ভ করতেছে এই ধরনের। এখন আমার এখানে একটা ডাউট আছে, সেটা হচ্ছে সে স্কুলে একটা ফেমাস একটা কিড ছিল, তার মানে তার ভালোই ফ্রেন্ড সার্কেল ছিল, মানে তার সারাউন্ডিংসে অনেক মানুষ ছিল। তাহলে কি সে ওই ছোটোবেলা থেকে ওইরকম ছিল, নাকি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তার এই জিনিসটা হয়েছে? আমি এটা নিয়ে একটু ডাউটফুল, বাট আমি জানি না আসলে, কারণ কিছু বলা নাই এরকম কোথাও আর কি। সো ওকে ফাইন। কিন্তু তারা মনে করতো যে ওকে, মানুষ তো রিজার্ভ থাকতেই পারে, হ্যাঁ, মানে এটা খুবই নর্মাল। হয়তো সে ইন্ট্রোভার্ট, এই জন্য সে সহজে কারোর সাথে মিশতে পারতেছে না। বাট ডেভিড কখনোই রুট ছিল না, হ্যাঁ, লুইজের ফ্যামিলির সাথে ডেভিড কখনোই রুট ছিল না। 1993 দিকে তাদের আরও 3টা বাচ্চা হয়, হ্যাঁ। অ্যান্ড ওই সময় দেখা গেছে যে লুইস গ্যাম্বেলিংয়ে জড়াই গেছে। হ্যাঁ, মানে অনেক
খরচ তো সে করেই, প্লাস এখন আবার আরেকটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে গ্যামেলিং। মানে এই 93-র দিকের কথাই বলতেছি, যখন তাদের প্রথম বাচ্চা যার নাম জেনিফার, সে স্কুলে যাওয়া শুরু করে, সে তখন ফার্স্ট গ্রেডে যাওয়া শুরু করে। এখন একটা জিনিস মাথায় রাখবেন যে তারা কিন্তু অনেক এক্সপেন্সিভ লাইফ লিড করতেছে, তাদের বিশাল বড় একটা বাড়ি আছে অ্যান্ড অনেক এক্সপেন্সিভ গাড়ি আছে। সো মানে এত কিছু থাকার পরেও দেখা যায় তো জেনিফার প্রত্যেক দিন সেম ড্রেস পরেই স্কুলে যাচ্ছে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, তাকে দেখলেই বোঝা যাচ্ছে যে সে না গোসল করে, না সে ব্রাশ করে, না সে চুল ধোয়, না সে চুল আঁচড়ায়। মানে বোঝাই যাচ্ছে, দেখলেই বোঝা যাচ্ছে যে সে এগুলার কিছুই করতেছে না। একদিন 2 দিন ওকে বাচ্চা করতেছে না, ফাইন, বাট এভরি সিঙ্গেল ডে সে এই কাজগুলো করতেছে অ্যান্ড এভরি সিঙ্গেল ডে সে ওই সেম জামাটা পরতেছে। সো আস্তে আস্তে ওটা ময়লা হয়ে যাচ্ছে, তার শরীর দিয়ে বাজে গন্ধ বের হচ্ছে। অ্যান্ড জাস্ট লাইক তার মা যখন স্কুলে পিকড আপ হইতো অন্য বাচ্চাদের থ্রু, যে সেম জেনিফারের সাথে ওই জিনিসগুলো হচ্ছে। সে স্কুলে বুলির শিকার হইতো, যখন সে হেঁটে যাইতো তখন বাচ্চারা নাক ধরে থাকতো, বিকজ ইটস স্টিঙ্ক। অ্যান্ড মানে এভরিথিং হিস্ট্রি আবার রিপিট হচ্ছে, হ্যাঁ। অ্যান্ড স্কুলের টিচাররাও তাকে দেখে বুঝতে পারতেছে যে সামথিং ইজ রং, কিন্তু আগেন যেহেতু বাচ্চাটা কিছু বলতেছে না যে তার হেল্প দরকার, সো স্কুলের টিচাররাও এটা প্রয়োজন মনে করে নাই যে হেল্প দরকার। কিন্তু এটা তো স্বাভাবিক চোখেই দেখলে বোঝা যায়। আই ডোন্ট নো টিচাররা কখনো জিজ্ঞেস করছে কি না যে তুমি কেন এভাবে আসো স্কুলে অর সামথিং, বাট করে নাই কখনো, হয়তো করলে হয়তো সেও বলতো। কিছুদিন পরেই ডেভিড আর লুইস টার্পিনের ফ্যামিলিতে আরেকটা বাচ্চা হয়, মানে 4th বাচ্চা হয়। তখন লুইস টার্পিন তার এই বাচ্চাদেরকে নিয়ে তার মার বাসায় ঘুরতে যায়, তখন তার রিলেটিভসরা একটা জিনিস খেয়াল করে যে নর্মাল মা আর বাচ্চাদের মধ্যে রিলেশন যেমন, লুইসের সাথে তার বাচ্চাদের রিলেশনটা তেমন না। মানে দেখলেই বোঝা যায় যে তাদের মধ্যে একটা গ্যাপ আছে, অ্যান্ড গ্যাপটা অনেক বড়। আপনি আপনার বাচ্চাদেরকে শাসন করবেন অফকোর্স, যাতে তারা ঠিকভাবে বড় হয়, কিন্তু শাসনটার একটা লিমিট আছে, হ্যাঁ, সব কিছুরই তো একটা লিমিট আছে। মাঝে মাঝে, মানে মাঝে মাঝে না, সব সময় দেখা যায় তো যে তার বাচ্চারা তার সামনে আসতেছে অ্যান্ড বলতেছে যে মা আমি কি এটা খেতে পারি, মা আমি কি ওয়াশরুমে যেতে পারি, মা আমি এটা করতে পারি, মা আমি ওটা করতে পারি। সো এভরিথিং ওয়াজ লাইক যে তারা তার মার কাছ থেকে পারমিশন নিচ্ছে। আমরাও নিতাম ছোটোবেলায়, বাট এক্সেসিভ যখন, মানে আমি কি বুঝাইতে পারতেছি যে নর্মাল পারমিশন অ্যান্ড এই পারমিশনটার মধ্যে অনেক 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 তফাৎ। কিন্তু স্টিল তার রিলেটিভসরা ভাবতো যে মোস্ট প্রবাবলি তারা যেহেতু মানে একা একা থাকতেছে তার মার সাথে, সো হয়তো তাদের শাসনটাই এরকম যে তারা মাকে অনেক রেসপেক্ট করতেছে আর মান্যগণ্য করতেছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি মান্যগণ্যর পর্যায়ে ছিল না, এটা একটু ডিফারেন্ট পর্যায়ে ছিল, যেটা তারা ধরতে পারে নাই। ওই সময় লুইস টার্পিন তার বোন এলিজাবেথ তাকে জিজ্ঞেস করে যে যেহেতু তোমার এখন কোনো ব্যস্ততা নাই, লাইক সে জব করতেছে না, তার এডুকেশনের কোনো প্যারা নাই, সো তখন বলতেছিল যে তুমি কি আপকামিং সামারটা আমার সাথে আমার বাসায় থাকবা, আমার একটু হেল্প হবে। সো সেও রাজি হয়ে যায়, অ্যান্ড দেন সে সামার কাটানোর জন্য তার বোনের বাসায় আসে। অ্যান্ড আস্তে আস্তে সে জিনিসগুলো নোটিস করে যে বাহির থেকে যেটা হ্যাপি ফ্যামিলি, সেটার ভিতরে একটু হলেও কোনো একটা ঝামেলা আছে। সে হয়তো প্রথমে পিকচারাইজ করতে পারে নাই, যার জন্য সে বাচ্চাদেরকে হেল্প করতে পারে নাই, কিন্তু কোনো একটা সমস্যা আছে এটা সে বুঝতে পারতেছিল। সে দেখতো যে ডিনার টাইমে লুইস পুরা টেবিল সাজাচ্ছে, সবার জন্য সাজাচ্ছে। তারপর সে এক এক করে তার বাচ্চাদেরকে ডাকতেছে। সবার প্রথমে জেনিফার, সবার বড় বাচ্চাটা, সে আসতো, টেবিলের সামনে দাঁড়াইতো, মার চোখের দিকে তাকাইতো অ্যান্ড একটু স্মাইল করতো। অ্যান্ড তার মাও স্মাইল ব্যাক করতো। অ্যান্ড এই স্মাইল ব্যাক মানে হচ্ছে তুমি বসতে পারো। তখন জেনিফার টেবিলে বসতো, খাওয়া দাওয়া করতো, উঠে দাঁড়াইতো, মার দিকে তাকাইতো, স্মাইল করতো অ্যান্ড চলে যাইতো। পরবর্তীতে নেক্সট বাচ্চাটা এসে ওই সেম যা যা জেনিফার করছে সেই জিনিসগুলো করতো, খাওয়া দাওয়া করতো অ্যান্ড চলে যাইতো। এটা একটু অড, রাইট? স্টিল তার বোন ভাবছে যে ওকে মোস্ট প্রবলি বাচ্চাদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য এগুলো চলতেছে। বাট আই ডোন্ট নো, প্রথম দেখাতে এই জিনিসটা একটু খটকা লাগা উচিত ছিল, কেন লাগে না আমি জানি না। পরবর্তীতে তার বোন এটাও নোটিস করে যে ডেভিড, যাকে মনে হয়তো অনেক রিজার্ভ, সে অ্যাকচুয়ালি রিজার্ভ না, সে অনেক
আর রাগী টাইপের একটা লোক, কিছু থেকে কিছু হইলেই সে তার বাচ্চাদেরকে পানিশমেন্ট দিত, অ্যান্ড খুব ছোট ছোট জিনিসে সে তার বাচ্চাদেরকে পানিশমেন্ট দিত, অ্যান্ড বাচ্চাদের সাথে তার ব্যবহারগুলোও খুবই একটা ভালো ছিল না। যখন আস্তে আস্তে দেখা যেত জেনিফার এই জিনিসগুলো বুঝতে পারতেছে অ্যান্ড জেনিফার এই জিনিসগুলো নিয়ে কথা বলতেছে, তখন দেখা যাইতো জেনিফারের সাথেও তারা কমিউনিকেশন আস্তে আস্তে অফ করে দিত। জেনিফার তখন একটা ছেলের সাথে, ওইখানকার একটা ছেলের সাথে একটু কমিউনিকেট করতো। সো ওই জিনিসটা তাদের পছন্দ হয় নাই। সো তারাও দেখা যেত যে জেনিফারকে নেগলেক্ট করতেছে, অ্যান্ড এই জিনিসটা সে বুঝতে পারতো। একদিন এরকম জেনিফার এক জায়গায় বের হয় ঘুরতে যায় অর সামথিং, বাসায় এসে দেখে বাসা তালা মারা, অ্যান্ড তার বোন নাই, কোথাও নাই, ফোনে পাওয়া যাচ্ছে না, নো ওয়্যার। অ্যান্ড সেদিন সে একটা বেঞ্চে ঘুমাচ্ছিল, ওই ইউনো ওই এলাকায় একটা বেঞ্চে ঘুমাচ্ছিল, বিকজ তার বোন তার সাথে কন্ট্যাক্ট করে নাই। একটা স্পুকি জিনিস হয় এই জিনিসটা, যদি মানে আই ডোন্ট নো, এটা যদি নর্মাল কারোর সাথে হয় তাহলে তার সেকেন্ড দিনই এটা নিয়ে একটা ডাউট দেওয়ার কথা ছিল। জেনিফার মানে এলিজাবেথ একদিন গোসল করতেছে, অ্যান্ড অল অফ আ সাডেন সে নোটিস করে লুইস আর তার হাজব্যান্ড ডেভিড, তারা দুজন এসে দেখতেছে তার গোসল করা, অ্যান্ড তারা হাসতেছে অ্যাজ ইফ খুব মজার কিছু একটা হচ্ছে। এটা নিয়ে কেন কিছু মানে সে মনে করে নাই, ওর কেন কিছু এটা নিয়ে বলে নাই আমি জানি না, ওর সে এটা নিয়ে কিছু বলতেও পারে যার জন্য পরবর্তীতে তাকে সবাই অ্যাভয়েড করা শুরু করছিল অর সামথিং। অনেক মিসিং ইনফরমেশন আছে আসলে স্টোরিটাতে। পরবর্তীতে এলিজাবেথ তার মার কাছে মানে তার বাসায় চলে যায়, বিকজ তার বোনের হাজব্যান্ড তাকে অ্যাভয়েড করতেছে। সো ততদিনে তাদের আরও বাচ্চা কাচ্চা হয়, লাইক তারা মানে থামতেছিল না, তাদের আরও বাচ্চা কাচ্চা হয়। অ্যান্ড ওই সময় লুইজের যেই বাচ্চাটা ছিল, বড় বাচ্চাটা, এলিজাবেথ না জেনিফার, সে তখন সেকেন্ড গ্রেডে, অ্যান্ড সেকেন্ড গ্রেড লাইক ফার্স্ট গ্রেড কমপ্লিট করছে, এখন সে সেকেন্ড গ্রেডে, স্টিল তার ওই সেম ড্রেস। মানে কিভাবে এটা কারো চোখে পড়ে নাই, আর কিভাবে এটা নিয়ে টিচাররা তাকে জিজ্ঞেস করে নাই। এটা জানা যে তার প্যারেন্টস অনেক মানে ওয়েলদি ফ্যামিলি, মানে ওয়েলদি, তারা অনেক ওয়েলদি ফ্যামিলি থেকে বিলং করে, বাট এটা কেন টিচারদের চোখে পড়ে নাই আমি জানি না, কিন্তু এটা পড়ে নাই। সেম অবস্থা, সে গোসল করতো না, তার সাথে গন্ধ, সে একই জামা পরে প্রতিদিন যাচ্ছে, চুপচাপ থাকতেছে, কর্নার থাকতেছে, বাট নোবডি নোটিসড, অ্যান্ড এভাবেই চলতেছে। এই সময় দেখা যায় তো যে সে কিছু অদ্ভুতভাবে নিজেকে টাচ করতেছে, উইচ ওয়াজ নট অ্যাপ্রোপ্রিয়েট একটা সেকেন্ড গ্রেডের বাচ্চার জন্য। সো এগুলা না অনেক বড় একটা রেড ফ্ল্যাগ, অ্যান্ড এগুলো দেখেও স্কুল কর্তৃপক্ষ কেন সিপিএসকে ইনভলভ করে নাই আমি জানি না, বাট করে নাই। অ্যাট দ্যাট মোমেন্ট তাদের 6টা বাচ্চা, অ্যান্ড তারা অ্যাকচুয়ালি ব্যাংক্রাফট হয়ে যায়, অ্যান্ড তাদের যে বিশাল ম্যানশন সেটা থেকে তাদেরকে কিক আউট করা হয়। এটা কি অবভিয়াস ছিল না? তারা ওখান থেকে টেক্সাসের আর একটা সাইডে আর একটা জায়গায় থাকা শুরু করে। এখন তারা যখন ওই বাসা থেকে চলে যায় তখন আর একটা গ্রুপ ওই বাসাটা নিবে এমন একটা পজিশন। সো যখনই নেইবার্সরা আসতো দেখতে অ্যান্ড নেওয়ার জন্য, বাসাটা দেখে তাদের মনে হয় নাই যে এখানে কোনো মানুষ থাকতো, ইট সিমস লাইক যে এখানে পশু পাখি থাকতো। কার্পেটগুলোতে ইউরিনস, মানুষের ফিসিস, সো নোংরা, অ্যান্ড সিমস লাইক যে খুব খারাপ অবস্থায়, এইভাবে মানুষ থাকতে পারে না, বাসার মধ্যে বাজে গন্ধ, অ্যান্ড ইট ওয়াজ ডার্টি। 1999-এর দিকে তাদের অলমোস্ট 7টা বাচ্চা, হ্যাঁ, অ্যান্ড তারা ম্যাক্সিমাম টাইমে দেখা যাইতো যে তারা যার মানে তারা সবসময় বাসায় থাকতো, আর যদি তারা কখনো খেলতো তাহলে তাদের বাসার সামনে যে ছোট্ট একটা জায়গা, ওই জায়গাতেই খেলতো। মানে বাহিরের মানুষের সাথে কথাবার্তা বলা ওর সোশ্যালাইজেশন, এই জিনিসগুলো তারা করতো না। ওর এটাও বলতে পারেন যে তারা ভয় পাইতো। কেন আমি বললাম ভয় পাইতো? বিকজ কিছু জায়গায় আমি পড়ছি যে তারা এরকম খেলতেছিল, অ্যান্ড অন্য বাচ্চারা তাদের সাথে কথা বলতে আসতেছিল, বাচ্চারা কথা বলতে আসে না, কথা বলতে আসতেছিল, অ্যান্ড দে সিমস লাইক খুব লাইক ওদেরকে দেখে খুব ভয় পাচ্ছিল, অ্যান্ড তারা কোনো ধরনের কথার আনসার দিচ্ছিল না, তাদের নাম বলতেছিল না, তাদের মানে তারা কমিউনিকেট করতেছিল না। অ্যান্ড একজন নেইবার হঠাৎ করে একটা বাচ্চা, মানে তাদের একটা বাচ্চা খেলতেছে, তার কাছে আসছে, অ্যান্ড তার সাথে কথা বলার চেষ্টা করছে। দ্যাট টাইম জাস্ট তার হাতের দিকে চোখ পড়ছে ওই মহিলাটার,
অ্যান্ড সে হঠাৎ করে বাচ্চাটাকে মানে সেই বলে উঠছে যে আমি ভাবছি তুমি গ্লাভস পরে আসো, মানে ইটস লাইক একদম পেল হয়ে গেছে, মানে সাদা না, মানে একদম পেল। ইট সিমস লাইক যে সে নিউট্রিশনের অভাব, হ্যাঁ, তাকে দেখে মনে হচ্ছে। অ্যান্ড বাচ্চাটা খুবই ক্রিপিভাবে আনসার দেয় যে রিস্টের নিচে যদি তুমি হাত ধও তাহলে ইটস লাইক যে তুমি পানি অপচয় করতেছো। মহিলার কাছে অনেক ক্রিপি লাগছে ব্যাপারটা, কিন্তু স্টিল যেহেতু বাচ্চাটা বলে নাই তার হেল্প দরকার, সো সেও চিন্তা করে নাই যে তার হেল্প দরকার। আগে তো শুধু তাদের বড় বাচ্চাটা স্কুলে যাইতো, কিন্তু একটা সময় দেখা গেছে তার বড় বাচ্চাটাকেও সে বাসায় আটকাচ্ছে, অ্যান্ড বাকি যে বাচ্চারা আছে তাদেরকে হোম স্কুল দেওয়া স্টার্ট করছে। ইটস কাইন্ড অফ উইয়ার্ড যে অল অফ আ সাডেন সে তার 7টা বাচ্চাকেই একদম লাইক গৃহবন্দী, বের হইতে পারবে না, বাহিরে কারোর কাছে যেতে পারবে না, এরকম একটা সিচুয়েশনে আর কি ফেলে দেয়। সে হোম স্কুলিং করার একটা স্টেপ নেয়, বাসায় বেঞ্চ টেঞ্চ সাজায় অ্যান্ড দেন ক্লিপবোর্ড সব কিছু সেট করে অ্যান্ড হোম স্কুলিং করা স্টার্ট করে। মাঝে মাঝে লুইজের ফেসবুক পোস্ট দেখলে দেখা যায় তো যে সব বাচ্চাদেরকে সেম ড্রেস পরাচ্ছে অ্যান্ড খুব সুন্দর দেখা যাচ্ছে, অ্যান্ড সবার একটা সুন্দর ফ্যামিলি পিকচার, অ্যান্ড সবার কাছে মনে হইতো যে ইটস আ ভেরি বিগ হ্যাপি ফ্যামিলি। বাট যদি এটাই হয় তাহলে তার যে বড় বাচ্চা সে কেন কন্টিনিউয়াসলি লাইক ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড একই জামা পরা ছিল, গ্যারেজে সব এক্সপেন্সিভ বাইসাইকেলগুলো বাট একদম আনটাচ লাইক ধুলা পড়ে রয়েছে, কিন্তু কখনোই দেখা যায় না যে বাচ্চারা ওগুলো নিয়ে খেলতেছে। সো ইট সিমস লাইক যে তার কাছে সব কিছুই একটা শো অফ ছিল, সে বাচ্চাদেরকে ইউজ করতে দিবে না, কিন্তু তার কাছে সেগুলো আছে, মানে মেবি আই ডোন্ট নো, আমি তার মাইন্ডের সাথে অ্যাডজাস্ট করতে পারতেছি না যে সে কী মনে করে এই জিনিসগুলো করতো। তাদের সবই ছিল বাট তারা বাচ্চাদেরকে ধরতে দিত না। হঠাৎ করে ডেভিডের মাথায় একটা অদ্ভুত বুদ্ধি আসে যে কিভাবে বাচ্চাদেরকে আরও ডিসিপ্লিন করা যায়। আই হ্যাভ ডাউট যে তার বাচ্চারা কি তাদের সাথে কোনো ধরনের দুষ্টুমি করতো কি না, বিকজ তারা যেভাবে তাদেরকে মানুষ করছে, আই হ্যাভ ডাউট। সো ডেভিড একটা প্ল্যান করে যে তার বাচ্চারা যদি তাদের কথা না শুনে তাহলে তার বাচ্চাদেরকে বিছানার সাথে বেঁধে রাখবে, অ্যান্ড এই জন্য সে রশি দেন সিকল টাইপের জিনিসগুলো, সিকলই তো বলে, হ্যাঁ, চেইন আর কি, ওগুলো নিয়ে আসতো অ্যান্ড দেন ওগুলোর সাথে তালা মেরে তাদেরকে আটকায় রাখতো। ইট সিমস লাইক সে একটা কাল্ট চালাচ্ছে তার বাসার মধ্যে। একদিন ইভেন একটা নেইবার্স খেয়াল করে যে বাচ্চাগুলো ডাস্টবিনের মধ্যে কিছু একটা খুঁজতেছে। সো ইনিশিয়ালি তার কাছে দেখে মনে হয়েছে যে মেবি কিছু ফেলে দিছে, এই জন্য বাচ্চাগুলো খুঁজতেছে, কিন্তু পরবর্তীতে সে আর কি এই জিনিসটা চিন্তা করেই মানে তার লোম দাঁড়ায় যায় হাতের, যে বাচ্চাগুলো আসলে ফুড খুঁজতেছিল, কারণ তাদেরকে বাসায় খেতে দেওয়া হইতো না, যে পরিমাণে তার খাওয়ার দরকার তাদের সেটা তারা পাইতো না। তখন অলমোস্ট 12টা বাচ্চা, তাদের তখন 12টা বাচ্চা, অলমোস্ট বলতেছি আমি বাচ্চাদের ক্ষেত্রে, তাদের তখন 12টা বাচ্চা। সো তারা তাদের যে দুটো ছোট বাচ্চা তাদেরকে নিয়ে ওই তাদের যে বাসা সেখান থেকে আরও একটু দূরে লাইক 40 কিলোমিটারের মতো দূরে আরেকটা ফ্ল্যাটে যেয়ে থাকা শুরু করে। আর এদিকে তার যে বাকি বাচ্চাগুলো লাইক 10টা বাচ্চা তাদেরকে এই বাসায় রেখে যায়। অ্যান্ড ওখানে 2জন বড় ছিল, 4জন বড় ছিল, যাদের কাছে বাকি যে বাচ্চাগুলো তাদেরকে রেখে যায়। অ্যান্ড এরকম প্রতিদিন বাবা ফোন দিত, মানে ডেভিড ফোন দিত অ্যান্ড জিজ্ঞেস করতো যে তার কথা শুনে না এরকম কেউ করছে কিনা, যদি করে থাকে তাহলে তাদের পানিশমেন্ট দাও। পানিশমেন্ট হচ্ছে তাদের বিছনার সাথে বাইধে রাখো, দ্যাট ইজ দ্য পানিশমেন্ট। খাবারের কথা তো পরেই বলবো। তার বাবা প্রত্যেক সপ্তাহে তাদের জন্য কিছু ফুড নিয়ে আসতো, যেটা তাদের জন্য ইনাফ ছিল না, বাট ওইটাই অ্যাকচুয়ালি তাদের খাবার ছিল ফুল উইকের। সো বুঝতে পারতেছেন যে কী পরিমাণের ফুড সে প্রোভাইড করতো। তাদের মানে ম্যারেজ লাইফটা একটু অদ্ভুত ছিল। এটা আমাদের কান্ট্রিতে আছে কি না আমি জানি না, আই গেস নাই, বাট সে তার বোনকে বলতো যে সে একটা লোকের সাথে তার পরিচয় হয়েছে, অ্যান্ড দেন সে ওই লোকটার সাথে হোটেলে গেছে অ্যান্ড দে হ্যাড সেক্স অফকোর্স। কিন্তু অদ্ভুত জিনিসটা হচ্ছে যখন এই জিনিসটা তার হাজব্যান্ড জানছে তখন সে খুব এক্সাইটেড হয়ে গেছে, অ্যান্ড সে তাকে বলছে যে তোমাদের মধ্যে যাই হবে সেটাকে একটা ভিডিও টেপ করে আনবা, অ্যান্ড সে তার কথা মতো ভিডিও টেপ করে নিয়ে আসে অ্যান্ড পরবর্তীতে তার হাজব্যান্ডকে দেয়, অ্যান্ড তার হাজব্যান্ড এটা দেখে অ্যান্ড এনজয় করে। সো ইটস লাইক ওপেন রিলেশনশিপ মনে হয় বলে নাকি, আমি জানি না, যে
তোমরা ম্যারিড কাপল অ্যান্ড তোমরা অন্যান্য ম্যারিড কাপলদের সাথে থাকতে পারবো অর সামথিং, আই ডোন্ট নো, আমি কি বুঝাইতে পারছি কি পারি নাই, এই ধরনের একটা রিলেশনে তারা ছিল। প্লাস সে তার বোনকে এটাও বলে যে সে উইচক্রাফট, দেন একটা চার্জ আছে যেখানে ওটাকে যেন কি বলে, স্নেক নিয়ে তাদের কিছু কার্যকলাপ, এইসব জায়গায় সে জড়ায় যায়। তার বোন তাকে বলে যে লুইস, এই জিনিসগুলো খুব ভয়ঙ্কর, সো ইউ বেটার ওয়াচ আউট, বিকজ এগুলো ভালো জিনিস না, সো তুমি ইউ শুড লিভ। তার ক্যালিফোর্নিয়াতে মুভ করে, তাদের 2400 স্কোয়ার ফিটের একটা বাসায় আর কি তারা মুভ করে। বাসাটা খুবই সুন্দর অ্যান্ড সেখানে তারা সব বাচ্চা সহ সেখানে মুভ করে। বাহির থেকে দেখলে মনে হবে যে এটা একটা ড্রিম হোম উইথ আ ড্রিম ফ্যামিলি, এতগুলো বাচ্চা কাচ্চা, মানে আমার কাছে, আমরা 2 বোন, সো সামটাইমস আমার মনে হয় যে আর একজন থাকলে মনে হয় ভালো হতো, আর আরও কিছু মানুষ থাকলে হয়তো ভালো হতো, বিকজ দেখা যায় যখন আমি ব্যস্ত থাকি আর আমার বোন ব্যস্ত থাকে, আমাদের বাসায় পুরো পিন ড্রপ সাইলেন্ট, কোনো কথা নাই। সো আই ফিল লাইক আরও কিছু পোলাপান থাকলে মনে হয় ভালো লাগতো। হাউ সেড পোলাপান, আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ। সো যাই হোক, বাহির থেকে দেখলে মনে হতো যে এটা একটা মানে ব্লেসড ফ্যামিলি, তাদের সব কিছু আছে, এতগুলো বাচ্চা, বাসার মধ্যে সারাক্ষণ কিচকিচ হওয়ার কথা, দেখতে ভালো লাগতো। তাদের ফেসবুক পোস্টগুলো দেখা যেত 13টা বাচ্চা অ্যান্ড সবাই সেম ড্রেস পরা, মা বাবা সবাই সেম ড্রেস পরা অ্যান্ড তাদের ছবিগুলো ড্রিম। এর মধ্যে জেনিফার একদিন বাসা থেকে পালায় যায়। হ্যাঁ, পালায়, সে দৌড়াইতে থাকে বিভিন্ন নেবার্সদের ফেঞ্চের উপর দিয়ে জাম্প করে, গার্ডেন দিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াইতে সে অলমোস্ট টাউনের কাছাকাছি চলে যায়। অ্যান্ড প্রত্যেকটা দোকানে যেয়ে বা প্রত্যেকটা জায়গায় যেয়ে সে বলতেছিল আমার জব লাগবে অ্যান্ড আমার একটা ফ্ল্যাট লাগবে, আমার একটা গাড়ি লাগবে, কেউ যদি তাকে হেল্প করতে পারে, মানে সবাইকে এটা জিজ্ঞেস করতেছিল। সবাই তার কাছে তার আইডিস চাচ্ছিল, প্লাস তার নাম, তার ঠিকানা চাচ্ছিল, বাট সে কিছুই বলতে পারতেছিল না, বিকজ সে আসলে জানে না বাহিরের লাইফটা কীরকম বা কী করতে হয়, তার কোনো আইডিয়া নাই। সো অনেক জায়গায় বলা হয় যে জেনিফার নিজেই পরে তার মাকে ফোন দেয়, আবার অনেক জায়গায় বলা হয় যে এখানে পুলিশের হেল্পে জেনিফারকে তার মার কাছে পৌঁছায় দিয়ে আসা হয়। সো দুইটার যে কোনো একটা হয়, ইভেনচুয়ালি সে তার বাসায় আবার ফেরত চলে যায়। 2018 জানুয়ারির 14 তারিখ, এটা করতে তাদের অনেক প্ল্যান করা লাগছে। আমার ল্যাশটা খুলে যাচ্ছে, আই গেস। তো আমি এরকম হরিফিক এত ভারী কাভারেজের মেকআপ আসলে কখনোই করি না, বাট আজকে করলাম। ইটস কাইন্ড অফ যে এই ধরনের বেজ আপনাকে ব্রাইডাল মেকওভারে দেওয়া হয়। সো আই ট্রাইড অ্যান্ড ইট সিমস লাইক আমি অ্যাটলিস্ট আমার বিয়েতে এত মেকআপ করবো না, আমার মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। সো যাই হোক, আবার স্টোরিতে চলে যাই। সো ওই দিন তাদের 17 বছরের একটা মেয়ে ওই জানালা দিয়ে জাম্প করে, অ্যান্ড এইটা করতে তাদের 2 বছর প্ল্যান লাগছে। তারা এরকম সবাই অ্যাকচুয়ালি এই প্ল্যানটায় পার্টিসিপেট করছে, বাট লাস্টলি 2জন জাম্প করতে পারছে, বাট আর যেই 3জন ছিল তারা জাম্প করে নাই, ভয়ে তারা আর কি আবার পিছায় চলে গেছে। তাদের কাছে তার মার একটা ব্রোকেন ফোন ছিল, কিন্তু ব্রোকেন ফোন ইটস ওকে, 911-এ ফোন দেওয়া যায়। সো তারা এরকম একটু দূরে যেয়ে 911-এ ফোন দেয়, অ্যান্ড ফোন দিয়ে মানে অবশ্যই একজন রিসিভ করে অ্যান্ড তাকে সব কিছু বলে। অ্যান্ড আমি রেকর্ডিংটা একটু আপনাদেরকে শোনাতে চাচ্ছি। আমি জানি না আমি কপিরাইট খেতে পারি কি পারি না, বাট স্টিল আমার এই রেকর্ডিংটা আপনাদেরকে শোনাতে হবে। 911 emergency, what are you reporting? Help. This is 911, do you have an emergency? A second dispatcher picks up. Hello? Oh, yes, I'm still here. I was actually on the road because I didn't even know about the sidewalk. You're supposed to be on the sidewalk, but I never been out there.
anybody at the house take any kind of medication? Oh, I don't know what medication is. তো লাস্টলি সে তো তার নিজের অ্যাড্রেসও বলতে পারতেছিল না, সে কোথায় আছে সে কিছুই বলতে পারতেছিল না। সো পুলিশ তার লোকেশন ট্রেস করে, অ্যান্ড ট্রেস করার পরে সে টার্পিন ফ্যামিলিতে মানে টার্পিন ফ্যামিলি হাউসে যায়। অ্যান্ড দেন তাকে যখন লুইস দেখে, মানে পুলিশদের যখন লুইস দেখে, লুইসের কাছে মনে হয়েছে যে তারা কেন আসছে আমার বাসায়, মানে ওয়াই পুলিশ, মানে তার কাছে সে যে তার বাচ্চাদের সাথে এই ধরনের কাজকর্ম করতেছে এটা তার কাছে নর্মাল ছিল। বিকজ ইউ রিমেম্বার আই টোল্ড যে তার চাইল্ডহুড কেমন ছিল। পুলিশ যখন বাকি বাচ্চাদেরকে রেস্কিউ করতে আসে তখন দেখে এরকম চেইন দিয়ে বিছানায় বাচ্চাদেরকে বেঁধে রাখা হয়েছে। দেন সব জায়গায় ময়লা ময়লা ময়লা, তাদের ফ্রিজে, তাদের কেবিনেট, সব জায়গায় তালা মারা। সো ইটস লাইক যে তাদের ইন্টেনশনই হচ্ছে তাদের বাচ্চাদেরকে তারা খেতে দিবে না, সামথিং আই ডোন্ট নো। এই জন্য এই কেসটাকে আসলে বলা হয় হাউস অফ হররস, বিকজ ইটস রিয়েলি হরেবল। অনেকে বলেন না যে ভূতের স্টোরি কেন বলি না, এগুলোই তো ভূতের স্টোরি, এর থেকে আর বড় ভূতের স্টোরি কি হইতে পারে। তো পুলিশ তাদেরকে গ্রেফতার করে অ্যান্ড প্রত্যেকটা বাচ্চাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য, বিকজ প্রত্যেকটা বাচ্চারই নিউট্রিশনের অভাব ছিল। অ্যান্ড প্রত্যেকটা বাচ্চাকে যখন নার্সিং করা হয়, ওই হসপিটাল কর্তৃপক্ষ বলে যে বাচ্চাগুলো এত ওয়েল ম্যানার্ড অ্যান্ড এত সুইট যে তারাই নিজ হতেই এই জিনিসটা অ্যাটেম্প্ট নেয় যে তাদের একটা সুন্দর লাইফ দরকার, অ্যান্ড তারাই তাদেরকে অ্যাডপ্ট করতে চায়। তার যে সবথেকে বড় বাচ্চা, তার বয়স 29 বছর, 29 ইয়ার্স ওল্ড। ক্যান ইউ ইম্যাজিন, লাইক সে তার ফুল লাইফটাই প্রিজনে কাটাইছে, রাইট? এটা একটা লিভিং জেল ভাই, এটার থেকে বড় জেল হইতে পারে না। অ্যান্ড এই 29 বছর বাচ্চা, সে জানে না যে অ্যাকচুয়াল দুনিয়া আসলে কেমন। পরবর্তীতে তাদেরকে নিয়ে অনেক কেস কাচারি হয়, কিন্তু যেটা আর কি এই কেস চলাকালীন সময় তারা বুঝতে পারে সেটা হচ্ছে ডেভিড টার্পিন অর লুইস টার্পিন দুজনের কাছেই মনে হয়েছে দিস ইজ দ্য নর্মাল ওয়ে, এটাই একটা নর্মাল ওয়ে বাচ্চাদেরকে বড় করার জন্য। আই নো যে আমি লুইসকে অ্যাকচুয়ালি কোনোটাকেই আমি জাস্টিফাই করতে পারবো না, বাট স্টিল আমি লুইসের যদি কোনো লজিক দেখাতে হয় যে কেন সে এরকম হয়েছে, তাহলে তার লজিক আছে, কিন্তু টার্পিনের কি লজিক আছে আমি জানি না। সো টার্পিনকে 12 কাউন্টস টর্চার, 12 কাউন্ট ফলস ইমপ্রিজনমেন্ট, 7 কাউন্টস অফ অ্যাবিউজ অফ ডিপেন্ড অ্যাডাল্ট, 6 কাউন্টস অফ চাইল্ড অ্যাবিউজ উইথ আরেকটা চার্জও আর কি তার এগেন্সে দেওয়া হয়, সেটা হচ্ছে 14 বছরের নিচে বাচ্চাকে দিয়ে কিছু সেক্সুয়াল অ্যাক্ট যেগুলো করানোর কথা না, এই ধরনের কাজ করানোর জন্য তাকে একটা এক্সট্রা চার্জ তার এগেন্সে দেওয়া হয়। তাদেরকে দুজনকেই লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়। কিন্তু একটা জিনিস এখানে বলবো যে এই সবগুলো বাচ্চার মধ্যে মাত্র একটা বাচ্চা তার জবানবন্দি দিছে তার প্যারেন্টসের এগেন্সে, বাকি সব বাচ্চাদেরকে দেখা গেছে যে তাদের প্যারেন্টসের পক্ষ হয়ে কথা বলতেছে, বিকজ তাদের কাছে মনে হয়েছে এটাই নর্মাল, এটাই ভালোবাসার বহিঃপ্রকাশ। জিনিসটা কতটা স্যাড হতে পারে এটা চিন্তা করতে পারেন, কারণ তারা এই সিচুয়েশনে বড় হয়েছে দেখেই তাদের কাছে মনে হয়েছে যে এভাবেই সবার লাইফ কাটে, এটাই নর্মাল। সো দেখা গেছে যে একজন ছাড়া বাকি সব বাচ্চা তাদের প্যারেন্টসের সাপোর্টে কথা বলছে। অ্যান্ড পরবর্তীতে বাচ্চারা এখন যদি আমি এখনকার কথা বলি তাহলে মোস্ট প্রবলি 4 জনকেই ওই সময়ে ফস্টার ফ্যামিলিতে দিয়ে দেওয়া হয়, পরবর্তীতে তাদেরকে প্রাইভেট স্কুলে স্কুলিং দেওয়া হয়। এখন যত যাই করুক, এখন হয়তো তারা ফ্রি লাইফ কাটাচ্ছে, বাট যেই বাচ্চাটার বয়স 29 বছর ছিল তার লাইফের অলমোস্ট হাফ তো ওই জেলখানাই কাটলো, তাই না? সো দিস ইজ দ্য স্টোরি অফ টুডে, টার্পিন ফ্যামিলি, হাউস অফ হররস বলা হয় এটাকে। এখানে কোনো মার্ডার অর কোনো গ্রুসাম ডিটেলস জড়ায় নাই, বাট এটা আমার কাছে এত বেশি ক্রিপি লাগছে যে আমারই হাত পা লোম দাঁড়ায় গেছে যে নিজের প্যারেন্টস তাদেরকে এভাবে ডিল করছে। এটা মেডিকেল এই প্যারেন্টসের মেডিকেল ট্রিটমেন্ট দরকার, জাস্ট দে নিড মেডিকেল হেল্প, বিকজ দিস ইজ নট, কারণ এটা কোনো স্বাভাবিক ওয়ে হইতে পারে না একটা মানুষের থিঙ্কিং স্টাইলের।
সো দ্যাটস ইট ফর টুডে। এইভাবে আমাদের আজকের স্টোরিটা শেষ হচ্ছে। বাচ্চারা ফাইনালি ইন্ডিপেন্ডেন্টভাবে বসবাস করার একটা চান্স পায়, দো তাদের সাথে যে জিনিসগুলো হয়েছে সেগুলো তারা কখনো ভুলতে পারবে কি না আমি জানি না। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অ্যান্ড যারা আমার আজকে নতুন আমার ভিডিও দেখলেন তারা যে সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবাররা আছেন, থ্যাংক ইউ ভেরি মাচ আবার শোনার জন্য। অ্যান্ড আশা করি আপনাদের যদি আইডিয়াটা ভালো লেগে থাকে, যেটা আমি প্রথমে বললাম যে ইউ ক্যান জাস্ট কমেন্ট ডাউন ইউর এনি কোয়েশ্চেন অ্যান্ড আমি আমার ভিডিওতে সেগুলো আনসার করবো। সো ইউ ক্যান জাস্ট কমেন্ট ডাউন দ্যাট। সো থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।